বি। আচ্ছা বি অপশন হবে। অপশন বি। ঠিক আছে, অপশন বি হবে এখানে, যে উভয় ক্ষেত্রে বাবা আর ভ্রূণের ক্ষেত্রে ধনাত্মক হবে আর মায়ের ক্ষেত্রে ঋণাত্মক হবে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সটে কি হচ্ছে। ম্যাম শুধু যদি সিটা হয় অপশন, সেটাও কি হয়? অপশন সি, অপশন সি এ তো বলছে যে দুজনেই ঋণাত্মক, মা ও আচ্ছা আচ্ছা, মা আর শিশু মানে ভ্রূণ দুজনেই ঋণাত্মক, তাহলে অপশন সিটা হবে না। হ্যাঁ। আচ্ছা নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে রক্তের শ্রেণীবিন্যাসের গুরুত্ব। রক্তের শ্রেণীবিন্যাসের গুরুত্বের মধ্যে আমরা কি দেখেছি, যে রক্ত সঞ্চারণ মানে হচ্ছে রক্তের শ্রেণীবিন্যাস, আমরা যেই এত ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপ নির্ণয় করছি কেন, রক্ত সঞ্চারণ কি বলছে, আপাতকালীন সময়ে রক্ত সঞ্চারণের সময় ব্লাডের গ্রুপ জানা আবশ্যিক। মানে রক্ত যখন ডোনেট করবে বা নেবে, সেইখানে রক্তের গ্রুপ জানা আবশ্যিক, নয়তো বিভিন্ন রকমের রোগ হতে পারে। যেমন দাতা এবং গ্রহিতা মধ্যে রক্তের শ্রেণী না মিললে হিমোলাইসিস হয়, জন্ডিস হয়, মূত্র দিয়ে হিমোগ্লোবিন বেরিয়ে যায়, বৃক্কে কাজ আক্রান্ত হয়, এরকম ভাবে বিভিন্ন রোগ হতে পারে। সেকেন্ডে কি বলছে, যে রোগ নির্ণয়, বিভিন্ন ব্লাড গ্রুপের ক্ষেত্রে বিভিন্ন স্পেসিফিক রোগ হয়, কখনো কখনো সেই রোগগুলো দেখা যেতে পারে। যেমন এখানে বলছে এ শ্রেণীর ব্যক্তিগণ অ্যানিমিয়ায় ভোগেন, আবার ও শ্রেণীর ব্যক্তিগণ পেপটিক আলসারে ভোগেন। এগুলো এই এ শ্রেণী ব্লাডের মধ্যে বেশি হয় এই রোগটা, আর এখানে ও শ্রেণী ব্লাডের মধ্যে এই রোগটা বেশি দেখা দেয়। নেক্সট বলছে হচ্ছে ব্যক্তি শনাক্তকরণ, এবিও সিস্টেমের মাধ্যমে দোষী নির্ণয় করা। যখন কোনো ক্রাইম হয় কিছু, সেখানে যে দোষী সেটা নির্ণয় করার জন্য ব্লাড গ্রুপের তো খুব ভালোই যোগদান আছে, সেখানে এমএন ব্লাড গ্রুপও কাজ করে। এখানে দিয়েছে যে পিতৃত্ব নির্ণয়, যদি কোনো হসপিটালের মধ্যে কোনো শিশু হারিয়ে যায়, তা সেই শিশুর যে ব্লাড গ্রুপ সেটা ওই মাতা পিতার ব্লাড গ্রুপের সাথে মিলিয়ে পরে দেখা যায় যে আসল প্যারেন্টসকে, তো সেখানে এমএন ব্লাড গ্রুপের ভূমিকা আছে, এমএন ব্লাড গ্রুপের ভূমিকা এখানেও আছে। দেন আসছে হচ্ছে বিবর্তনের রূপরেখা, হচ্ছে উচ্চ রক্ত শ্রেণী। হ্যাঁ ম্যাম বলছি এ শ্রেণীর মানুষ অ্যানিমিয়ায় কেন ভোগেন? ওই ব্লাডের মধ্যে যে অ্যান্টিজেন দেখিয়েছিলাম না আগের দিন, ওই অ্যান্টিজেনের জন্য এইসব জিনিসগুলো হয়। আচ্ছা তারপরে আসছে হচ্ছে বিবর্তনের রূপরেখা। বিবর্তনের রূপরেখার মধ্যে কি বলছে, উচ্চ রক্তশ্রেণী প্রাণীর বিবর্তনের রূপরেখা জানতেও রক্তের গ্রুপ সাহায্য করে। অন্যান্য শ্রেণীতে আচ্ছা আচ্ছা কি বললাম, এখানে বিবর্তনের রূপরেখার মধ্যে কি বলছে, যে এই যে বিবর্তন হয়, ইভলিউশন হয়, সেই ইভলিউশনের ক্ষেত্রে এই এবিও ব্লাড গ্রুপ, এমএন ব্লাড গ্রুপ এসব অনেক ভূমিকা নেয়। নেক্সট বলছে হচ্ছে ব্লিডিং টাইম এন্ড ক্লটিং টাইম। এখানে কি বলছে যে আচ্ছা ব্লিডিং টাইম ক্লটিং টাইম একটু পরে সেখানে ভালো করে আসবে। এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে ব্লিডিং টাইম মেনলি হচ্ছে প্লেটলেটের নাম্বারের উপর ডিপেন্ড করে হয় ব্লিডিং টাইম, যে কত তাড়াতাড়ি সেটা হচ্ছে ব্লিডিং বন্ধ হচ্ছে। আর ক্লটিং টাইম কি হয়, সেটা হচ্ছে যে আমাদের বডির মধ্যে যে ক্লটিং ফ্যাক্টর থাকে, সেই ক্লটিং ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে ক্লটিং টাইমস তৈরি হয়। ঠিক আছে, ক্লটিং ফ্যাক্টর যত বেশি অ্যাক্টিভ থাকবে তত তাড়াতাড়ি ক্লট হবে। কি বলছে এখানে, প্রথম রক্তক্ষরণ শুরু হওয়ার মুহূর্ত থেকে রক্তপাত বন্ধ হওয়া পর্যন্ত সময়কে বলা হয় হচ্ছে ব্লিডিং টাইম। যখন প্রথম রক্তপাত শুরু হয়, যদি কোনো জায়গায় কেটে যায়, সেখানে সেই কেটে যাওয়া থেকে রক্ত বেরানো থেকে রক্ত বন্ধ হওয়া পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে ব্লিডিং টাইমের মধ্যে পড়ছে। নর্মালি এটা হচ্ছে 1 থেকে 4 মিনিট হয় ডিউক পদ্ধতিতে, আর 1.5 থেকে 3 মিনিট হয় সেটা হচ্ছে আইভরি পদ্ধতিতে হয়। ঠিক আছে, এখানে এই জিনিসটা বলছে। দেন আসছে হচ্ছে ক্লটিং টাইম। দেহ থেকে নির্গত রক্ত সঞ্চিত হতে যে সময় নেয় তাকে ক্লটিং কাল বা ক্লটিং টাইম বলা হয়। মানে যে রক্ত তঞ্চনের যে সময়কালটা, সেটাকে ক্লটিং টাইম বলছে। সাধারণত এটা হচ্ছে 2 থেকে 8 মিনিট হয়, গড়ে 5 মিনিট হয়। লি ও হোয়াইট দেখেছেন যে কাচের নলের মধ্যে রক্ততঞ্চন হচ্ছে 6 থেকে 17 মিনিটের মধ্যে হয়, আর সিলিকন যুক্ত রক্তে সেটা হচ্ছে 19 থেকে 50 মিনিটের মধ্যে হয়। ম্যাম পরীক্ষায় যদি ব্লিডিং টাইমটা আসে তাহলে কি ওই পদ্ধতির কথাটা উল্লেখ থাকবে? না না, এত ডিটেলসে আসবে না। নর্মালি যেটা মনে রাখো যে ব্লিডিং টাইম এরকম হয়।
তাহলে ম্যাম দুটো টাইমিং আছে, তাহলে কোন টাইমিংটা দেবো? তোমরা এই option স্বাভাবিক পদ্ধতিতে দেখো 1 থেকে 4, তোমাদের এরকম কোনো টাইম দেবে না যে দুটোই একসাথে দিয়েছে, তোমার ডিফারেন্স থাকবে, ঠিক আছে? এরকম দেবে না যে দুটোই একসাথে দিয়েছে। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে কলারস। কলারসের মধ্যে কি বলছে? আচ্ছা, কলারস বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে টিস্যু ফ্লুইড। টিস্যু ফ্লুইড বোঝানোর আগে তোমাদের এর ব্যাক স্টোরিটা বলে দিই যে কি হয় এখানে। এটা হচ্ছে আমাদের ব্লাড ক্যাপিলারি, ঠিক আছে? আর এর পাশে এরকম ভাবে সেল থাকে, সেগুলো হচ্ছে টিস্যুর সেলগুলো। এগুলো হচ্ছে সেলস, আর এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। এইবার এর মাঝে যে স্পেসটা থাকে সেই স্পেসটাকে টিস্যু স্পেস বলা হয়। এই টিস্যু স্পেসের মধ্যে এবার ব্লাড ভেসেলের মধ্যে যখন ব্লাড, এখানে যদি ব্লাড আমি দেখাই, যখন ব্লাড যায় তখন এই ব্লাড ভেসেলগুলো খুব বেশি ইমপারমিয়েবল হয় না, মানে কিছু কিছু ফাঁকা জায়গা থাকে যেখান থেকে ব্লাড লিক হয়ে থাকে। সেই ব্লাডের যেসব পার্টিকেলগুলো আকারে ছোট, সেই সব পার্টিকেলগুলো এখান থেকে লিক হয়ে পড়ে এই যে টিস্যু স্পেস, এই টিস্যু স্পেসে চলে আসে। এবার এই টিস্যু স্পেসে চলে আসার জন্য এই যে সেলগুলো, এই সেলগুলো তাহলে কি হবে? এই যে ফ্লুইডটা বাইরে বেরোচ্ছে সেই ফ্লুইডের সাথে কন্ট্যাক্টে আসবে। এই যে ব্লাড থেকে কিছু পরিমাণ অংশ, যেমন H2O, তারপরে WBC, বিভিন্ন রকমের ছোট ছোট প্রোটিন, এইসব প্রোটিনগুলো এই টিস্যু স্পেসের মধ্যে চলে আসে। এই চলে আসার জন্য এই সেলগুলো এই টিস্যু ফ্লুইডের কন্ট্যাক্টে, এই যে চলে আসা যে ফ্লুইডটা সেটাকেই টিস্যু ফ্লুইড বলছে। আমরা টিস্যু ফ্লুইড এখন পড়ছি, তো এটাকেই টিস্যু ফ্লুইড বলছে। এই যে ব্লাড ভেসেল থেকে লিক করে কিছু কিছু পদার্থ টিস্যু স্পেসে চলে আসে, সেই ফ্লুইডকে টিস্যু ফ্লুইড বলছে। এবার এই যে চলে আসে, এই টিস্যু ফ্লুইডের মধ্যে বিভিন্ন নিউট্রিয়েন্টস প্রেজেন্ট থাকে, বিভিন্ন গ্যাস প্রেজেন্ট থাকে। তো এর সাথে কন্ট্যাক্টে থাকার জন্য বিভিন্ন সেল, এর আশেপাশে যে সেলগুলো থাকে সেই সেলগুলো এইসব নিউট্রিয়েন্টস, এইসব যে অক্সিজেন, এই সব জিনিসগুলো ইজিলি তারা টেক করতে পারে। আবার সেল থেকে বিভিন্ন রকম পদার্থ নির্গত হয়, ঠিক আছে? সেলের মেটাবলিজমের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের পদার্থ সেল থেকে বাইরে আসে। এবার ওই বাইরে আসার জন্য এর মধ্যে সেই সব পদার্থগুলো জমা হয়ে থাকে। এখন আমরা টিস্যু ফ্লুইড বলছি। আচ্ছা, এই যে জমা হচ্ছে, এই টিস্যু ফ্লুইডের কিছু অংশ আবার ব্যাক করে ব্লাড ভেসেলের মধ্যে চলে আসে, কিন্তু কিছু অংশ ব্লাড ভেসেলের মধ্যে আসতে পারে না। সেই জিনিসটা আমরা একটু পরে পড়বো। তো টিস্যু ফ্লুইডের মধ্যে এখানে কি বলছে যে কলারস দেহের অভ্যন্তরে এমন একটি অভ্যন্তরীণ পরিবেশ সৃষ্টি করে যা কলাকোষকে বেষ্টন করে রাখে এবং তাদের প্রয়োজনীয় পুষ্টি, অক্সিজেন ইত্যাদি যোগান দেয়। এছাড়া কলারস রক্ত জালিকা, কলাকোষ, লসিকার মধ্যে সক্রিয় যোগাযোগ রক্ষা করে। রক্ত জালিকা বলতে সেই ব্লাড ভেসেলগুলোকে বলছে, কলাকোষ বলতে এই টিস্যু কোষগুলো বলছে, যেগুলো এখানে দেখিয়েছিলাম। কোথায় গেল? আচ্ছা, আচ্ছা, এগুলো হচ্ছে কোষগুলো, এটা হচ্ছে ব্লাড ভেসেল, আর এখানে লিম্ফের ব্যাপারটা আমরা একটু পরে আসছি। এর উপাদান কি আছে? এই কলারস সংগ্রহ করে, হ্যাঁ ম্যাম বলছি, সেল থেকে যে সমস্ত পদার্থগুলো বেরিয়ে আসছে সেটাকেও কি কলারস বলছে? কোথা থেকে? ওই সেল থেকে, মানে আচ্ছা, সেল থেকে, হ্যাঁ হ্যাঁ।
বিভিন্ন জিনিসের এই যে কলারস আমরা একটু পরেই পড়বো যে কলারসে দু রকম জায়গা থেকে আসতে পারে। একরকম হচ্ছে এই যে ব্লাড ভেসেল থেকে আসে, আরেক রকম হচ্ছে এই সেল থেকে আসে। সেলের মধ্যে কখনো কখনো অনেক বেশি পরিমাণে H2O তৈরি হয়। আমরা জানি যে মেটাবলিজম হয় সেলের মধ্যে, সেই মেটাবলিজমের প্রসেসে তোমরা দেখেছো যে H2O তৈরি হয়, সেই H2O এখানে আসে, কিছু এক্সক্রিয়েটরি প্রোডাক্টও আসে সেল থেকে, যেগুলো সিক্রেট হলো, এখান থেকে কিছু সিক্রেট হলো, সেটা এখানে কলারসের মধ্যে চলে এলো। ঠিক আছে, সেই সব পদার্থ মিলে পরেই এই টিস্যু ফ্লুইড তৈরি করছে। কলারসের উপাদানের মধ্যে কি বলছে যে বিশুদ্ধ কলারস সংগ্রহ করা খুবই কষ্টকর। কলারসের সঠিক উপাদান নির্ণয় করা আচ্ছা, এখানে কি বলছে যে তবে কলারসের উপাদান লসিকার উপাদানের মতো কলারসের যে উপাদান সেটা হচ্ছে লসিকার উপাদানের মতো, শুধু প্রোটিনের পরিমাণে কিছু পার্থক্য দেখা যায়। কলারসে প্রোটিন প্রায় নেই বললেই চলে, ফলে কলারসে অভিস্রবণ চাপ যথেষ্ট কম হয়। এবার কলারস উৎপাদন কিরকম ভাবে হয়, ওই যে দুটো প্রসেস বললাম ওই দুটো প্রসেসে উৎপাদন হয়। কি বলছে এখানে যে দুটি উৎস থেকে কলারস উৎপাদন হয়। প্রথম এবং প্রধান উৎস হচ্ছে রক্তজালিকা, মানে যে ব্লাড ভেসেলগুলো থেকে ফ্লুইড বাইরে বেরিয়ে চলে আসে সেই সোর্সটা বলছে। দ্বিতীয় বলছে উৎস কলাকোষের নিজস্ব সক্রিয়তা, মানে যে কলাকোষটা আছে তার সক্রিয়তা, মানে তার মধ্যে কি বেশি, মানে কি পরিমাণে মেটাবলিজম হবে, কি পরিমাণে কাজ হবে, তার উপর ডিপেন্ড করে এই জিনিসটা হয়। রক্তজালিকা থেকে কলারস উৎপাদন প্রধানত নির্ভর করে রক্তজালিকার ভেদ্যতা, রক্তনালী এবং কলারসের জলচাপ, অভিস্রবণ চাপ এবং অন্তঃফলের ওপর। মানে এখানে বলছে যে কি পরিমাণ টিস্যু ফ্লুইড বাইরে আসবে সেটা নির্ভর করে হচ্ছে কি পরিমাণ ব্লাড এখান থেকে প্রবাহিত হচ্ছে। এখান থেকে যত বেশি পরিমাণে প্রবাহিত হবে তত বেশি পরিমাণে এখানে আসবে, এখানে চাপ যত বাড়বে তত বেশি পরিমাণে এখানে আসবে। তারপর এই যে এখানে চাপ বৃদ্ধি পাবে, সেই চাপের উপর ডিপেন্ড করেও এখান থেকে বিভিন্ন রকম জিনিস বাইরে নির্গত হবে। এইসবের জন্য কলারস উৎপাদন বেড়ে যায়। রক্তজালিকার উপধমনী প্রান্তে রক্তচাপ 32 mm এবং অভিস্রবণ চাপ 25 mm পারদচাপের সমান। আরেকটা যেটা উৎস, এই দুটো উৎসের মধ্যে একটা উৎস হলো, আরেকটা উৎস যেটা বলছে সেটা হচ্ছে কলাক্রিয়ার কলারসের উৎপাদন, ফর্মেশন অফ টিস্যু ফ্লুইড বাই টিস্যু অ্যাক্টিভিটি, মানে যে কোষগুলো আছে সেই কোষগুলো থেকে যে পরিমাণ জিনিস বাইরে আসছে। কলাকোষ থেকে কলারস উৎপাদন কোষগুলি বিপাকীয় কাজের পরিমাণের ওপর নির্ভর করে। কলাকোষগুলি বিপাকক্রিয়া অন্তিম পদার্থ, যেটা এন্ড প্রোডাক্ট, সেটা হচ্ছে জল, যা কলারসে সংযোজিত হয়। তাই কলারসের বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি পেলে কলারসের উৎপাদন বেড়ে যায়। তার মানে কি বলছে, সেলের মধ্যে আর বাবা এটা কোন দিকে চলে যাচ্ছে, আচ্ছা এইখানে, হ্যাঁ, কি বলছে এখানে যে সেলের মধ্যে যে পরিমাণ মেটাবলিজম হবে সেই মেটাবলিজমের উপর ডিপেন্ড করে এখানে জল বাইরে আসবে, সেই জল এখানে অ্যাড হয়ে গেলে কলারসের পরিমাণ বাড়তে থাকবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কার্যাবলী। কলারসের কার্যাবলীর মধ্যে কি পড়ছে, কলারস রক্তরসে ভেসে থাকে, আচ্ছা কলাকোষ কলারসে ভেসে থাকে, মানে যে সেলগুলো দেখলাম সেই সেলগুলো টিস্যু ফ্লুইডের মধ্যে ভেসে থাকে, ফলে তারা প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি ইত্যাদি সহজেই সংগ্রহ করতে পারে। এটা বোঝা গেছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কলারস বিপাকীয় ক্রিয়াজনিত বজ্র পদার্থ বহিষ্কারে সহায়তা করে, মানে বিপাক ক্রিয়ার ফলে ওই কোষগুলোর মধ্যে বিপাক ক্রিয়ার ফলে যে বজ্র পদার্থ তৈরি হয়েছে, যে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট তৈরি হয়েছে, সেই প্রোডাক্টগুলো বাইরে বের করতে হেল্প করে। নেক্সট বলছে কলারস জল, লবণ, খাদ্যবস্তু প্রভৃতি সঞ্চয়ের ভাণ্ডার রূপেও কাজ করে। এই জল, লবণ, খাদ্য, নিউট্রিয়েন্টস এইসব জিনিস কলারসের মধ্যে থাকে, তো এগুলো সঞ্চয়ের কাজও করে। কোনো কারণে রক্তের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পেলে কলারসই যথাক্রমে তা পূরণ বা গ্রহণ করতে পারে। মানে যদি রক্তের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পায় তাহলে কলারসের পরিমাণ সেরকমভাবে চেঞ্জ হয়ে পড়ে রক্তের পরিমাণকে একটা নির্দিষ্ট জায়গায় আনতে পারে, এই যে সাম্যাবস্থা বজায় রাখতে পারে রক্তের পরিমাণের। নেক্সট আসছে লসিকা। তো এখানে লসিকার ব্যাপারটা দেখে নাও। ম্যাডাম ওই যে এই পয়েন্টটা লাস্টের পয়েন্টটা আরেকবার, লাস্টের পয়েন্টটাই বলছে যে
এটা ব্লাড ভেসেল তো, আর এখান থেকে ব্লাড ভেসেল থেকে ধরে রাখো যে বিভিন্ন ফ্লুইড, ধরে রাখো জল এবং অন্য আলাদা ফ্লুইড যেগুলো হচ্ছে কি বলছে কলারস বলছে, সেই কলারসগুলো বাইরে বেরিয়ে আসছে। তো রক্তের পরিমাণ যখন কম হয়ে যায় তখন সেই ফ্লুইডগুলো আবার ভেতরে বেশি পরিমাণে চলে আসে। আবার যখন বেশি থাকে রক্তের রক্তের ফ্লুইডের পরিমাণ তখন এগুলো আবার বাইরে চলে যায়। তো এরকম ভাবে গিয়ে পড়ে রক্তের যে নির্দিষ্ট ভলিউম সেটাকে মেনটেন করতে হেল্প করে। ঠিক আছে, এরপর লিম্ফ আসছে। লিম্ফটা এখানে বোঝা দাও যে আচ্ছা তো আছে এই যে আমরা এখানে দেখলাম যে ব্লাড থেকে কিছু পরিমাণ জিনিস বাইরে আসছে, কিছু পরিমাণ ফ্লুইড বাইরে আসছে এবং তার মধ্যে আরো কিছু পরিমাণ ফ্লুইড আবার ভেতরে চলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু কিছু পরিমাণ ফ্লুইড ভেতরে যেতে পারছে না। এরকম ভাবে যদি ফ্লুইড ব্লাড থেকে লস হয়ে থাকে, মানে ব্লাড থেকে বাইরে চলে যাচ্ছে কিন্তু ব্লাডে ফিরে আসছে না, তাহলে তো ফ্লুইড লস হচ্ছে না ব্লাডের। এরকম ভাবে যদি ব্লাডে ফ্লুইড লস হয়ে থাকে, এটা অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা এইরকম ভাবে যদি ব্লাডে ফ্লুইড লস হয়ে থাকে তাহলে কি হয় যে ব্লাডের যে ভলিউম ওটা ধীরে ধীরে কমতে থাকবে। তো সে তো কমতে দেওয়া যাবে না, তখন কি হয় এখানে লিম্ফ প্রেজেন্ট থাকে। এগুলোকে ধরে নাও যে লিম্ফ এরকম ভাবে এইরকম যে টিস্যু স্পেস, এরকম টিস্যু স্পেসের মধ্যে প্রেজেন্ট থাকে। এই লিম্ফ গুলো কি করে, যে ফ্লুইডটা ফেরত যেতে পারছে না সেই ফ্লুইড গুলো এই লিম্ফের মাধ্যমে আবার ফেরত চলে আসে, আবার আমাদের যে ভেন সেই ভেনের মধ্যে ফেরত চলে আসে। এই লিম্ফ গুলো এখানে যদি লিম্ফ ক্যাপিলারি হয়, এগুলো লিম্ফ ক্যাপিলারি, এগুলো জয়েন হয়ে পড়ে কি তৈরি করে, লিম্ফ ভেসেল তৈরি করে। দেন এগুলো পরে গিয়ে আবার হচ্ছে এই থেকে দেখে নাও যে এগুলো পরে আবার কি তৈরি করে, লিম্ফ নোড তৈরি করে। এই লিম্ফ নোড গুলো পরে আমরা পড়বো যে লিম্ফ নোড তৈরি করে। এই লিম্ফ নোড গুলো, এটা হচ্ছে লিম্ফ নোড, চেক করে যে ব্লাডের মধ্যে কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস বা কিছু আনওয়ান্টেড জিনিস আছে কিনা। তাই জন্য এই লিম্ফ নোডের মধ্যে অনেক বেশি পরিমাণে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এগুলো প্রেজেন্ট থাকে। এই প্রেজেন্ট থাকার জন্য এগুলো এই যে কিছু প্যাথোজেন বা কিছু জিনিস আছে কিনা সেগুলো কি করে আবার আবার ব্লাডের সেগুলো ব্লাড থেকে দূর করতে পারে। এই যে লিম্ফ নোড তৈরি হলো, লিম্ফ নোড তৈরি হওয়ার পর সেগুলো আবার পরে গিয়ে ব্লাডের যে ভেন সেই ভেনের মধ্যে মিশে যায়। এরকম ভাবে এই ফ্লুইড গুলো টিস্যু স্পেস থেকে আবার ব্লাডের মধ্যে চলে আসে, তাহলে ব্লাডের ভলিউমের কোনো পরিবর্তন হয় না। ম্যাডাম ওই লাস্টের লাইনটা আরেকবার বলে দেবেন, ওই লিম্ফ নোডটা কিভাবে তৈরি হলো ওইটা? হ্যাঁ, লিম্ফ তোমরা যদি এটা যদি হিউম্যান বডি হয়, আচ্ছা অত যেতে হয় না। লিম্ফ হচ্ছে যেরকম ব্লাড ভেসেল আমাদের বডির মধ্যে ছড়িয়ে আছে সেরকম লিম্ফেরও ভেসেল বডির মধ্যে ছড়িয়ে আছে। এবার লিম্ফ ভেসেল গুলো কিছু কিছু জায়গায় এরকম পয়েন্ট 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 লিম্ফ নোড তৈরি করে। এই লিম্ফ নোড গুলো হচ্ছে মেন কাজ হচ্ছে যে চেক করে ব্লাডকে, মানে লিম্ফকে, যে লিম্ফের মধ্যে কোনো রকমের ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো প্যাথোজেন বা কোনো আনওয়ান্টেড জিনিস সেখানে প্রেজেন্ট আছে কিনা। তো এই লিম্ফ নোডের মধ্যে সেগুলো ধ্বংস করার জন্য বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট প্রেজেন্ট থাকে। সেগুলো গিয়ে পরে যদি কিছু প্রেজেন্ট থাকে সেগুলোকে সেখানে ধ্বংস করে দেয়। ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। আচ্ছা নেক্সট আসছে হচ্ছে লসিকা। লসিকার মধ্যে, লসিকা বলতে ওই লিম্ফকেই বোঝাচ্ছে। লিম্ফে কি হয়, তোমরা এতক্ষণ লিম্ফের যে ব্যাক স্টোরিটা সেটা বুঝলে। লিম্ফে কি হয়, লিম্ফে এক প্রকার পরিবর্তিত কলারস যা রক্তজালক ভেদ করে কোষান্তর স্থানে অবস্থান করে। মানে কি বলছে, রক্তজালক মানে ওই যে ব্লাড ক্যাপিলারি গুলোকে পার করে পরে কোষান্তরে, মানে এই কোষের মধ্যেকার যে স্পেসটা, যেগুলোকে টিস্যু স্পেস বলছিলাম, এগুলোকে এই স্পেসের মধ্যে অবস্থান করে। ইহা হলুদ বর্ণের হয়, ক্ষারধর্মী এবং তরল যোগ গলা। হলুদ বর্ণের কেন, কারণ কি
আরবিসি সাইজে অনেক বড় হয়, তো আরবিসি ব্লাড ভেসেল থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না, তাই জন্য এটা হলুদ বর্ণের হয়ে যায়। লসিকার মধ্যে কি কি প্রেজেন্ট থাকে? এর মধ্যে অকোষীয় পদার্থ, প্রধানত লিম্ফোসাইট। সেই বললাম লিম্ফ নোডের মধ্যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট থাকে। তো এই বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এই লসিকার মধ্যে বা লিম্ফের মধ্যে প্রেজেন্ট থাকে কোষীয় উপাদানের মধ্যে। আর অকোষীয় উপাদানের মধ্যে কি বলছে? কঠিন পদার্থ থাকে আর জল থাকে। জল থাকে প্রায় 95%, আর কঠিন পদার্থ থাকে হচ্ছে 5%। কঠিন পদার্থের মধ্যে কি থাকে? প্রোটিন থাকে, যেগুলো হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন থাকে। তারপর হচ্ছে এনপিএন থাকে, তার মধ্যে থাকে হচ্ছে ক্রিয়েটিন, তারপর হচ্ছে ইউরিয়া থাকে। লিপিডের মধ্যে থাকে হচ্ছে কোলেস্টেরল। শর্করার মধ্যে গ্লুকোজ থাকে। অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম, ফসফেট, NaCl এইসব জিনিস প্রেজেন্ট থাকে। ম্যাম এনপিএমটা কি? এনপিএনটা হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেন। মানে এই জিনিসগুলো প্রোটিন নয়, এই নন প্রোটিন নাইট্রোজেন গুলোর মধ্যে এই জিনিসগুলো প্রেজেন্ট থাকছে। এগুলো হচ্ছে প্রোটিন দেখলে, এগুলো হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেন। আচ্ছা, উপাদানের মধ্যে কি দেখছো যে লসিকার মধ্যে কি কি থাকে? সেটা হচ্ছে লসিকার কলারস থেকে উৎপন্ন হয়। যেসব অবস্থায় রক্তজালিকা থেকে কোষান্তরে তরলের বিনিময় বৃদ্ধি পায় সেসব অবস্থায় লসিকার উৎপাদন এবং প্রবাহ বৃদ্ধি ঘটে। রক্তজালিকা থেকে লসিকার জালক অধিকতর ভেদ্য। আচ্ছা, এই জিনিসটা বলা হয়নি এখানে। কি বলছে? এটা যদি লসিকা হয়, এই লসিকার মধ্যে ভেতরের যে স্তরটা আছে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম স্তর। এই এন্ডোথেলিয়াম স্তরগুলো, এখানে যে সেলগুলো প্রেজেন্ট থাকে ওটা হচ্ছে এরকম একটার সাথে একটা এরকম ওভারল্যাপ করে প্রেজেন্ট থাকে। এই ওভারল্যাপ করে প্রেজেন্ট থাকার জন্য এখান থেকে ইজিলি কোনো জিনিস ভেতরে চলে আসতে পারে। ঠিক আছে, মানে শিরার মধ্যে এই জিনিসটা, শিরা বলছি এই মানে ব্লাড ভেসেলের মধ্যে এই জিনিসটা থাকে না। এখানে এরকম ওভারল্যাপ করে থাকার জন্য কোনো জিনিস বাইরে থেকে ভেতরে খুব ইজিলি প্রবেশ করতে পারে, তাই জন্য বলছে যে ভেদ্য বেশি, অধিকতর ভেদ্য। ঠিক আছে, মানে যেগুলো ব্লাড ভেসেলের মধ্যে যেতে পারছে না সেগুলো এই লসিকা বাহের মধ্যে ইজিলি প্রবেশ করতে পারে। আর এখানে এই লসিকার মধ্যে কিছু ভাল্ব প্রেজেন্ট থাকে। ভাল্ব বলতে এটাকে কপাটিকা বলে নাকি? কপাটিকা বলে নাকি আমি ঠিক জানি না, মানে ভাল্বের মতো প্রেজেন্ট থাকে। এই ভাল্বগুলো শুধু একদিকে খোলে। আচ্ছা, এই ভাল্বগুলো শুধু একদিকে খোলে। ঠিক আছে, এবার লসিকা, আমাদের ব্লাড কিভাবে চলাচল করে? ব্লাড তো আমাদের হার্ট দিয়ে পাম্প হয়। এবার ওই প্রেসারে আমাদের সারা শরীরে ব্লাড চলাচল করে। কিন্তু লসিকা তো পাম্প হয় না। তো লসিকা এক ডাইরেকশনে যাবে কিভাবে? সে তো গ্র্যাভিটির জন্য শুধুমাত্র নিচেই পড়ে যেতে পারে। তো এখানে কি হয়? এখান দিয়ে যদি ব্লাড প্রবাহিত হয় ওপরের দিকে, তখন এই ভাল্বগুলো শুধু একদিকে খোলে, মানে কোনো জিনিস ওপরের দিকে আসতে পারবে বাট নিচের দিকে যেতে পারবে না। এই ভাল্বগুলো ওই কাজ করে। তাই জন্য লসিকার প্রবাহ শুধুমাত্র ঊর্ধ্বমুখী হয়। দেখো এখানে কি বলছে যে প্রোটিন বা কেলাস পদার্থ প্রবেশে তারা অতি সামান্যই বাধা সৃষ্টি করে, মানে ইজিলি ভেতরে চলে আসতে পারে এইসব পদার্থগুলো। বস্তুত লসিকা জালক এমন এক বিশেষ ধরনের লসিকা হিসেবে কাজ করে যার সাহায্যে প্রোটিন রক্তবাহে প্রত্যাবর্তন করে। এছাড়া লসিকা জালক কলাস্থানের অপরাপর কলয়েড পদার্থ এবং অন্যান্য পদার্থকে শোষণ করে। মানে এইসব পদার্থগুলোকে শোষণ করে, সেই জিনিসটা বলছে এখানে। সংবহনে কি বলছে যে লসিকা নালীতে অবস্থানকারী অসংখ্য কপাটিকা, হ্যাঁ এই ভাল্বগুলোকে কপাটিকা বলা হয়, যে অসংখ্য কপাটিকা লসিকা প্রবাহকে একমুখী করে তোলে। এই ভাল্বগুলো যেহেতু একদিকে খোলে, তাই জন্য যে লসিকার যে কি বলে, যে দিকে যাবে সেই দিকটা সবসময় একদিকে হয়, উভয় দিকে হয় না। সাধারণ অবস্থায় রক্তস্ফীত রসিকা নালীতে লসিকার চাপ অত্যন্ত কম, সেটা হচ্ছে 0.4 mm পারদচাপের সমান। অপরপক্ষে প্রান্তীয় লসিকাবাহে লসিকার চাপ হচ্ছে 8 থেকে 10 mm এত পারদচাপের সমান। এত মনে রাখার দরকার নেই কোন দিয়ে কি, এত ডিটেলসে তোমাদের আসবে না।
ফলে লসিকা সংবহন বজায় রাখতে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না। মানুষের বক্ষস্থিত নসিকানালীতে অবস্থিত লসিকার প্রবাহ 1 থেকে 15 ml পার মিনিট হয়। এছাড়া পেশি সঞ্চালন এবং শ্বাস প্রশ্বাসজনিত বিচলন লসিকা সংবহনে সহায়ক হিসেবে কাজ করে। এটা কি বলছে? পেশি সঞ্চালন বলতে আমরা যদি এক্সারসাইজ করি বা আমাদের যে শ্বাস প্রশ্বাস হয় তার জন্য তো একটা বডির মধ্যে মুভমেন্ট হয়। তো মুভমেন্ট হয় মানে এই পাশে যে সেলগুলো আছে সেগুলো মুভ করবে। এই মুভ করার জন্য লসিকার যে সঞ্চালন সেটা অনেকটা হেল্প করে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি বলছে? লসিকার প্রবাহ পথ বলছে। প্রথমে কি বলছে যে হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায় আসে? ধমনীর মধ্যে আসে। ধমনী থেকে কোথায় আসে? সেটা জালকে আসে। ধমনী কি করে? জালক তৈরি করে। দিয়ে আচ্ছা, এখান থেকে বাকিটাও করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে কি হয়? এই যে ধমনী, এটা হচ্ছে ধমনী। এই ধমনী থেকে কি দেখলাম আমরা? যে কিছু ব্লাডের কিছু ফ্লুইড পার্টিকেল বাইরে চলে আসছে। এই বাইরে চলে আসা সেই পার্টিকেল গুলোকেই লসিকা বলছে। এবার লসিকা এখানে প্রেজেন্ট থাকে। তো এখানে কি হলো? যে প্রথমে হৃৎপিণ্ড থেকে এলো, হার্ট ধরো এদিকে আসে তোমাদের হার্ট। হার্ট থেকে কি হলো? ধমনীতে এলো। ধমনী থেকে ধমনী জালকে এলো। ধমনী জালক থেকে বাইরে চলে গেল। সে বাইরে চলে যাওয়ার জন্য কোষান্তর অঞ্চলে চলে গেল, দিয়ে লসিকাতে গেল, লসিকা বাহে গেল। লসিকা বাহ থেকে লসিকা গ্রন্থিতে গেল। লসিকা গ্রন্থি বলতে ওই লিম্ফ নোড গুলোকে বলছে। এগুলো পরে গিয়ে মাঝে মাঝে এরকম নোডের মতো লিম্ফ নোড তৈরি করবে। লসিকা গ্রন্থিতে গেল, দিয়ে সেইগুলো আবার ঘুরে পড়ে এই ভেনের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। সেটা হচ্ছে শিরাতন্ত্রের মধ্যে প্রবেশ করে। এটা হচ্ছে লসিকার যে প্রবাহ পথ, সেই প্রবাহ পথটা। লসিকার কাজ কি বলছে? লসিকার প্রধান কাজ হচ্ছে কোষান্তরে প্রোটিনকে রক্ত সংবহনে ফিরিয়ে আনে। লসিকার মধ্যে যেই সব প্রোটিন ভুলবশত বাইরে চলে যায় ব্লাড ভেসেল থেকে, সেই সব প্রোটিনকে আবার রক্ত সংবহনে ফিরিয়ে আনে। তারপর লসিকাবাহের মধ্যে স্নেহ পদার্থ ক্ষুদ্রান্ত থেকে লসিকায় বিশোষিত হয় এবং লসিকার মাধ্যমে প্রবাহিত হয়। এখানে কি বলছে? ক্ষুদ্রান্ত, আমাদের যে ক্ষুদ্রান্ত আছে সেই ক্ষুদ্রান্তের মধ্যে বিভিন্ন রকম স্নেহ পদার্থ আছে, মানে কিছু ফ্যাট পার্টিকেল থাকে, সেগুলো সাইজে বড় হওয়ার জন্য শিরার মধ্যে দিয়ে আমাদের ব্লাডের মধ্যে আসতে পারে না। তো সেগুলো কি হয়? ইজিলি এই লসিকার মধ্য দিয়ে আমাদের ব্লাডের মধ্যে চলে আসে। প্রথমে লিম্ফের মধ্যে যাবে, এই লিম্ফ থেকে সেটা তার পরে গিয়ে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে মিশবে। তো তারপর সেটা হচ্ছে ব্লাডের মধ্যে মিশে যায়। তো লসিকার মাধ্যমে সেটা প্রবাহিত হতে ব্লাডে ফিরে আসতে সাহায্য করে। দেন আসছে হচ্ছে দেহের যেসব অংশে রক্ত পৌঁছাতে পারে না, লসিকা সেসব অংশে O2 এবং পুষ্টি যোগান দেয়। মানে ব্লাড ভেসেল তো সব জায়গায় থাকতে পারে না, একদম পুরো একদম সেলের একদম ভেতর পর্যন্ত থাকতে পারে না। তো সেসব জায়গায় সেসব সেলগুলো কি হয়? এই লসিকার মধ্যে ডুবে থাকে। এই যে টিস্যু ফ্লুইড, সেই টিস্যু ফ্লুইডের মধ্যে ডুবে থাকে। তো সেই টিস্যু ফ্লুইডকে আবার লসিকা আবার সেই কালেক্ট করে নেয়। তো এই লসিকার মাধ্যমে সেই সব জায়গাতেও অক্সিজেন এবং পুষ্টি যেতে পারে। তারপর কি বলছে? যে লসিকাস্থিত লিম্ফোসাইট এবং মনোসাইট দেহের প্রতিরক্ষার কাজে অংশগ্রহণ করে, যা ব্যাকটেরিয়া, বিজাতীয় প্রোটিন ইত্যাদিকে কলাস্থান থেকে স্থানান্তরিত করে। যেটা বললাম যে লসিকার মধ্যে অনেক পরিমাণে ডাব্লিউবিসি প্রেজেন্ট থাকে, ব্লাডের থেকে অনেক গুণ বেশি ডাব্লিউবিসি প্রেজেন্ট থাকে। তো এবার এই ডাব্লিউবিসির মধ্যে যে লিম্ফোসাইট, মনোসাইট এসবগুলো অনেক বেশি পরিমাণে থাকে। এইসব থাকার জন্য যেসব ব্যাকটেরিয়া, বিজাতীয় প্রোটিন যেগুলো কলাস্থানে ছিল সেগুলোকে ধ্বংস করতে হেল্প করে। নেক্সট কি আছে? যে রক্ত সংবহনে এক অংশ থেকে অপর অংশে তরল পদার্থ পরিবহন করে দেহ তরলের পুনর্বিন্যাসে অংশগ্রহণ করে। মানে এখানে তো বলছে সেই তরল পদার্থের পরিবহন করে, মানে হচ্ছে যে 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 ফ্লুইডটা বাইরে চলে এসে সেটাকে আবার দেহের মধ্যে ফিরিয়ে এনে পুনর্বিন্যাসে অংশগ্রহণ করছে। নেক্সট আসে হচ্ছে কলা রসের পরিমাণ এবং উপাদান বজায় রাখা। কলা রসের মধ্যে যে পরিমাণ, সেই পরিমাণটা বজায় রাখে এই লিম্ফের মাধ্যমেই সেটা মেনটেন করা হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, এখানে দেওয়া নেই। সেটা হচ্ছে যে ব্লাড আর লিম্ফের মধ্যে তাহলে মেন ডিফারেন্সটা কি হলো? ব্লাড থেকেই তো লিম্ফ তৈরি হচ্ছে, তাই না? তো ব্লাডের মধ্যে ব্লাডের কালার কি হয়?
রেড হয় যেহেতু এর মধ্যে আরবিসি প্রেজেন্ট থাকে। লিম্ফের কালার হচ্ছে রেড হয় না, এটা হচ্ছে কালারলেস হয় বা ইয়েলোইশ হয়। এর মধ্যে আরবিসি প্রেজেন্ট থাকে না। প্লেটলেটের কথা যদি বলি, প্লেটলেটস এখানে প্রেজেন্ট থাকে, এখানে হচ্ছে প্লেটলেটস প্রেজেন্ট থাকে না বা থাকলেও খুব কম পরিমাণে থাকে। ডাব্লিউবিসি ব্লাডের মধ্যে প্রেজেন্ট থাকে, লিম্ফের মধ্যেও প্রেজেন্ট থাকে এবং এটার যে পরিমাণ সেটা অনেক বেশি হয়। মেনলি লিম্ফোসাইটের পরিমাণ অনেক বেশি হয়। নেক্সট আসছে হচ্ছে প্রোটিন। প্রোটিন ব্লাডের মধ্যে প্রায় মোটামুটি 7% প্রোটিন প্রেজেন্ট থাকে, বাট লিম্ফের মধ্যে 4% প্রোটিন প্রেজেন্ট থাকে। যেগুলো ম্যাক্রো প্রোটিন সেই প্রোটিনগুলো থাকে না। ম্যাক্রো প্রোটিন এখানে মাইনাস করা আছে, ম্যাক্রো প্রোটিন থাকে না। তারপর মিনারেল সেম থাকে, এখানে যা থাকে এখানেও তাই থাকে। এরপর গ্যাস যেগুলো আছে গ্যাসেসও সেম থাকে। গ্লুকোজ দু জায়গাতেই প্রেজেন্ট থাকে, এখানেও প্রেজেন্ট থাকে এখানেও প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স। এরপর তাহলে এটা দেখো কি হবে। ম্যাডাম সি ব্লাড সেরাম। ব্লাড সেরাম। আর কেউ? এখানে কি বলছে? লিম্ফ হবে। আচ্ছা লিম্ফ। আর কেউ? আচ্ছা এখানে কি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং উইল নট কোয়াগুলেট। নট কোয়াগুলেট না করার জন্য কি থাকতে হবে? কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো অ্যাবসেন্ট থাকতে হবে, তাহলে সেটা কোয়াগুলেট করবে না। হোল ব্লাডের মধ্যে কোয়াগুলেট প্রেজেন্ট থাকে, তো এটা তো হবে না। ব্লাড সেরামের মধ্যে ব্লাড প্লাজমার মধ্যে কি বলেছিলাম যে শুধুমাত্র ব্লাড সেল প্রেজেন্ট থাকে না, বাকি ফ্যাক্টরসগুলো তো প্রেজেন্ট থাকেই, তো এটাও হবে না, মানে এটাও কোয়াগুলেট করতে পারবে। তারপর আসছি হচ্ছে ব্লাড সেরামের মধ্যে কি বলেছিলাম, ব্লাড প্লাজমা থেকে যদি ব্লাড কোয়াগুলেটগুলোকে বাদ দিয়ে দিই তাহলে সেটা তৈরি করে হচ্ছে ব্লাড সেরাম। ঠিক আছে, এবার লিম্ফের মধ্যে কিন্তু প্লেটলেট থাকে না, থাকলেও খুব কম পরিমাণে থাকে, কিন্তু লিম্ফের মধ্যে যে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো থাকে সেগুলো প্রেজেন্ট থাকে, তো লিম্ফের মধ্যেও কোয়াগুলেশন হবে। তাহলে কোয়াগুলেশন কোথায় হবে না? সেটা হচ্ছে ব্লাড সেরামের মধ্যে কোয়াগুলেশন হবে না। আচ্ছা নেক্সট যেটা আসছে, হ্যালো হ্যাঁ ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে। বলছিলাম যে এই যে মানে যে এটা লসিকা বাহুগুলো দেখালেন না, লিম্ফ ভেসেল গুলো, হ্যাঁ লিম্ফ ভেসেলের কোষগুলো যে ওভারল্যাপিং অবস্থায় থাকে, আচ্ছা তো ওইগুলোর মধ্যে কি ম্যাডাম কোনো সেল জাংশন থাকে না? না না, সেল জাংশন এখানে কোথা থেকে আসছে? মানে যেরকম ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম মেমব্রেনে টাইট জাংশন গুলো থাকে, তো ওইরকম কি এখানে কি কোনো টাইট জাংশন থাকে না? ওটা মানে ওটা অটো ডিটেলসে দেখতে হবে তাহলে আমাকে, আমার ঠিক জানা নেই ব্যাপারটা যে ওর মধ্যে জাংশন প্রেজেন্ট থাকে কি থাকে না। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম। আচ্ছা নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে যে রক্ততঞ্চন। আমরা এর আগে যে বেসিক যে তঞ্চন প্রক্রিয়াটা সেটা আমরা পড়েছিলাম, এখানে সেই বেসিকটা দেয়া আছে, এটা আমরা অনেক ডিটেলসে আজকে স্টাডি করব। প্রথমে কি বলছে, এটাকে 3টে পার্টে ভাগ করেছে, এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। পার্ট 1-এ কি বলছে, আচ্ছা এখানে যেটা নতুন জিনিস এই স্লাইডে দেখছো সেটা হচ্ছে অন্তঃস্থ, এটাকে অন্তঃস্থ হচ্ছে ইন্ট্রিনসিক বলা হয়,
আর এটা হচ্ছে এক্সট্রিনসিক বা বহিস্থ। দুই রকমের ব্লাড মেকানিজম মানে ব্লাড ক্লটিং মেকানিজম হয়। একটা হচ্ছে অন্তস্থ ক্লটিং হয়, অন্তস্থ ক্লটিং মেকানিজম, অন্তস্থ নয়, ইন্ট্রিনসিক ক্লটিং মেকানিজম হয়, আর বহিস্থকে কি বলা হয়, এক্সট্রিনসিক ক্লটিং মেকানিজম হয়। তো এবার প্রথমে কি তৈরি করে, প্রথমে প্রথম বিন থেকে থ্রম্বিন তৈরি হয়। এর মধ্যে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ইউজ করা হয়। এর মধ্যে টোটাল 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। এই 13টা ক্লটিং ফ্যাক্টর নিজেদের সাথে বিভিন্ন প্যাথওয়ে ফলো করে পরে এই প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে। দেন থ্রম্বিন কি করে, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনে পরিণত করে। তো এটা হচ্ছে মেন যে তঞ্চনের প্রক্রিয়া। তো এটাকে 3টি পর্যায়ে ভাগ করেছে। কি কি পর্যায় বলছে দেখো। জটিল রক্ততঞ্চনের প্রক্রিয়াটিকে 3টি মৌলিক পর্যায়ে ভাগ করা যায়। এক হচ্ছে প্রথম বিন সক্রিয় উপাদান। এই পর্যায়ে অন্তস্থ এবং বহিস্থ এই দুই পথের মাধ্যমে সম্পন্ন হয়। প্রক্রিয়াটি শুরু হয় যথাক্রমে রক্ত এবং কলাকোষের ট্রমার দ্বারা। তারপর বলছে হচ্ছে এটা হচ্ছে এই প্রথম যে পার্টটা বলছে। দেন বলছে প্রথম বিনের সক্রিয়কের দ্বারা প্রথম বিনের থ্রম্বিনে রূপান্তরিত হয়। সক্রিয়ক বলছে মানে মাঝে বিভিন্ন অ্যাক্টিভেশন করার ফ্যাক্টরগুলো প্রেজেন্ট আছে, সেই প্রেজেন্ট থাকার জন্য প্রথম বিন থেকে থ্রম্বিনে হয়। দেন হচ্ছে থ্রম্বিন থেকে ফাইব্রিনোজেনের ফাইব্রিনে পরিণত হয়। থ্রম্বিন তারপর কি করে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। এটা আগে থেকে জানো তোমরা। নেক্সট যেটা আসছে যে এখানে ক্লটিং ফ্যাক্টরস গুলো ইউজ করা আছে। কি বলছে এখানে, এটা ইন্ট্রিনসিক প্যাথওয়ে। ইন্ট্রিনসিক প্যাথওয়ের মধ্যে কি বলছে, প্রোএনজাইম প্রিকে। আচ্ছা, এখানে এই বুকের মধ্যে সবকিছু অনেক ভাগ ভাগ করে দেওয়া আছে। তোমরা প্রথমে এর মেন জিনিসটা দেখে নাও, এই যে ব্যাক স্টোরি সেই জিনিসটা বুঝে নাও, তাহলে পুরোটা বুঝতে অনেক ইজি হয়ে যাবে। ব্লাড ক্লটিং মেকানিজম দু ধরনের আমরা জানলাম। একটা বলছে হচ্ছে ইন্ট্রিনসিক বা অন্তস্থ, আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক বা বহিস্থ। ঠিক আছে, এবার এই দুই মেকানিজম দুরকম ভাবে অ্যাক্টিভেট হয়। ইন্ট্রিনসিক মেকানিজম কখন অ্যাক্টিভেট হয়, যখন এই ব্লাড ভেসেলগুলো, এগুলো যদি ব্লাড ভেসেল হয়, এই ব্লাড ভেসেলের মধ্যে কোনো রকম ইনজিওরি হয়, তখন কি হয়, এই ব্লাড ভেসেলগুলো কোলাজেন মানে কোলাজেন এর ব্লাড ভেসেলগুলো থেকে বেরায়। এই কোলাজেন কি করে, এই ইন্ট্রিনসিক প্যাথওয়েকে অ্যাক্টিভেট করে দেয়। মানে ইন্ট্রিনসিক প্যাথওয়ের মধ্যে যেসব ফ্যাক্টরস গুলো আছে সেই সব ফ্যাক্টরস গুলোকে অ্যাক্টিভেট করে দেয়। আর এক্সট্রিনসিক প্যাথওয়ে কখন হয়, যখন এই ব্লাড ভেসেলের আশেপাশে তো টিস্যু প্রেজেন্ট থাকে, যখন সেই ওই টিস্যু ড্যামেজ হয়, সেই টিস্যু ড্যামেজ হলে হচ্ছে এক্সট্রিনসিক প্যাথওয়ে স্টার্ট হয়ে যায়। টিস্যু ড্যামেজ হলে কি হয়, সেখান থেকে তৈরি হয় হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিন বা এদেরকে টিস্যু ফ্যাক্টরও বলা হয়। ঠিক আছে, তার মানে এখানে কোলাজেন যদি তৈরি হয় ব্লাডের মধ্যে, তাহলে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক প্যাথওয়েকে স্টার্ট করবে। আর যদি এই থ্রোম্বোপ্লাস্টিন বা টিস্যু ফ্যাক্টর যদি তৈরি হয়ে যায়, তখন সেটা হচ্ছে এক্সট্রিনসিক প্যাথওয়েকে অ্যাক্টিভেট করবে। এবার এই দুই প্যাথওয়ে ডিফারেন্ট, প্রথম যে স্টার্টিংটা সেই স্টার্টিংটা ডিফারেন্ট, কিন্তু শেষের দিকে গিয়ে সেম হয়ে যায়। তোমরা যে এর আগে যে কমন প্যাথওয়েটা পড়লে, এখানে দেখো, এখানে এই যে প্যাথওয়েটা দেখছো তোমরা, প্রথম বিন ফাইব্রিনোজেন, এই প্যাথওয়েটা দু রকমের মেকানিজমের মধ্যেই সেম, বাট এখানে ডিফারেন্ট টাইপসের ফ্যাক্টরস অ্যাক্টিভেট হয়। সেই ফ্যাক্টরস গুলো সবার শেষে 10 নাম্বার ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে। সেই 10 নম্বর ফ্যাক্টিভেটকে অ্যাক্টিভেট করার পর বাকি যে প্রসিডিওরটা সেটা হচ্ছে সেম হয়ে যায়। ঠিক আছে, এবার এই ফ্যাক্টরস গুলো হচ্ছে তোমাদের টোটাল 13টা ফ্যাক্টর এখানে বলা আছে। 13টা ফ্যাক্টরের ব্যাপারে তোমরা এখানে জানবে।
যেমন প্রথমে কি করছে, প্রথমে হচ্ছে আচ্ছা তোমাদের মনে রাখার জন্য ইজি ভাবে বলবো না পরপর স্টেপগুলো বলে বলে যাব? পরপর স্টেপগুলো যদি বলি তাহলে একটু মাঝে মাঝে কমপ্লেক্স হয়ে যাবে। ম্যাডাম পরপর স্টেপ ওয়াইজ বলাই ভালো। আচ্ছা, পরপর স্টেপ মানে মাঝে এই কোফ্যাক্টর গুলোকেও অ্যাড করে দিতে হবে, আর কিছু না। ঠিক আছে, তাহলে প্রথমে কি হয়, এখান থেকে হচ্ছে HMW, HMWK আর হচ্ছে প্রিকে, এই দুটো জিনিস হচ্ছে অ্যাক্টিভেট করবে হচ্ছে ফ্যাক্টর 12 কে। ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভেট করার পর 12A করবে। 12A মানে জাস্ট অ্যাক্টিভেট ফ্যাক্টর 12। ঠিক আছে, এবার ম্যাডাম ওগুলোর ফুল ফর্ম কি জানতে হবে, ওই HMW কে ওইগুলো? আচ্ছা, এই যে HMWK এটার ফুল ফর্ম হচ্ছে হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন। আমি এখানে লিখে দিচ্ছি হাই মলিকুলার ওয়েট, তোমরা বুঝতে পারবে কে, এটা আমি লিখে দিচ্ছি যে কিনিনোজেন। ঠিক আছে, এবার এখানে কি হয়, 12 নাম্বার ফ্যাক্টর কি হলো, অ্যাক্টিভেট হয়ে গেল। 12 নাম্বার ফ্যাক্টর দেন কাকে অ্যাক্টিভেট করবে, তোমরা এখানে 13টে ফ্যাক্টর আছে তো, তোমরা পেছন দিক থেকে শুরু করবে, 13 নাম্বার ফ্যাক্টরকে ছেড়ে দেবে, 12 নাম্বার ফ্যাক্টরকে ধরবে। 12 নাম্বার ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়ে গেল, দেন অ্যাক্টিভেট হবে হচ্ছে 11 নাম্বার ফ্যাক্টর। ম্যাম একবার ফ্যাক্টর 12 এর নামটা কি বলে দিন না? হ্যাঁ, এগুলো সব পরে আছে, 12 এর নাম কি, কাজ কি, মলিকুলার ওয়েট কি, সব পরে তোমাদের ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে, এর মধ্যেই সব জিনিসগুলোকে দিলে গুলিয়ে যাবে সবকিছু। ফার্স্টে যে বেসিক প্যাথওয়েটা আছে সেটা পুরোটাও বইয়ের মধ্যে অনেক কমপ্লিকেটেড ভাবে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে যে 11 নাম্বার ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করবে, 11A হয়ে গেল। 11A, আচ্ছা এখানে এই যে HMW কে এখানেও থাকবে, অ্যাক্টিভেট করতে হেল্প করবে। দেন আসছে হচ্ছে 11 নাম্বার ফ্যাক্টর। 11 নাম্বার ফ্যাক্টর অ্যাক্টিভেট করবে কাকে, হচ্ছে 11 এর আগে 10 হয় কিন্তু 10 ধরবে না, 9 ধরবে, যেহেতু হচ্ছে 10 গিয়ে পরেই সবকিছু সেম হয়ে যাচ্ছে, তাই 10টাকে ছেড়ে দেবে, 9 ধরবে। 9কে অ্যাক্টিভেট করলো, 9কে অ্যাক্টিভেট করার পর 9 কি করলো, 10কে অ্যাক্টিভেট করে দিল, 10A তৈরি করলো। এর মাঝে মাঝে কো ফ্যাক্টর গুলো আছে। আচ্ছা, কো ফ্যাক্টর গুলো আমি এখন বলছি না, তোমরা আগে এই মেন স্টেপটাই পড়ো। কো ফ্যাক্টর গুলো বলতে গেলে তোমরা এখন অনেক কিছু মাঝে মাঝে আছে তো, লিঙ্ক করে করে বলতে হবে। তোমরা এখন মেন যে প্যাথওয়েটা সেটা পড়ে নাও, তারপর কো ফ্যাক্টর গুলো মাঝে মাঝে অ্যাড করে দেবো। ফার্স্টে কি হলো, 12 অ্যাক্টিভেট হয়ে গেল 12A তে, দেন হচ্ছে 11 অ্যাক্টিভেট হলো 11A তে, 11 এর পর 9 অ্যাক্টিভেট হলো 9A তে, দেন আসছে হচ্ছে 10 অ্যাক্টিভেট হবে 10A তে। 10 এই দিক থেকেও অ্যাক্টিভেট হবে, এই দিক থেকেও 10কে অ্যাক্টিভেট করবে হচ্ছে 10A তে অ্যাক্টিভেট করবে। 10কে অ্যাক্টিভেট করার জন্য এখানে আসছে, এখানে কি দেখলে 9 অ্যাক্টিভেট করেছিল হচ্ছে 10কে, এখানে 10কে অ্যাক্টিভেট করবে হচ্ছে 7, ফ্যাক্টর 7 এখানে অ্যাক্টিভেট করবে হচ্ছে ফ্যাক্টর 7 এখানে অ্যাক্টিভেট করবে হচ্ছে 10কে। 7A তৈরি করলো, দিয়ে এখানে 10কে অ্যাক্টিভেট করলো। ফ্যাক্টর 7কে কে অ্যাক্টিভেট করবে, এই থ্রোম্বোপ্লাস্টিন এসে পরে ফ্যাক্টর 7কে অ্যাক্টিভেট করবে। তো এখানে দেখছো যে 10 এর মধ্যে দুটো ফ্যাক্টরই সেম হয়ে যাচ্ছে। এবার 10কে ইন্ট্রিনসিকের মেকানিজমের থ্রুতে কে অ্যাক্টিভেট করছে, ফ্যাক্টর 9, আর এক্সটেনসিভের কে অ্যাক্টিভেট করছে ফ্যাক্টর 7। 10কে অ্যাক্টিভেট করার পর পরের যে প্যাথওয়েটা সেটা সেম, 10A কি করছে, প্রথম বিনকে অ্যাক্টিভেট করছে, প্রথম বিনকে অ্যাক্টিভেট করে থ্রোম্বিন তৈরি করছে।
দেন থ্রোম্বিন কি করে, ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভেট করে, দিয়ে তৈরি করে হচ্ছে ফাইব্রিন। এই ফাইব্রিনটা হচ্ছে মনোমার হিসেবে থাকে। এটা পরে গিয়ে পরে আরো হচ্ছে স্টেবল ফাইবার তৈরি করে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক পাথওয়ে। এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ কোফ্যাক্টরস আছে। কোফ্যাক্টরস কি আছে, প্রথমে কি হচ্ছে এটা অ্যাক্টিভেট করছে কিরিনোজেন আর প্রিকে অ্যাক্টিভেট করছে হচ্ছে 12 কে অ্যাক্টিভেট করছে। দেন এই সেম জিনিস আবার এখানেও 11 কে অ্যাক্টিভেট করতে হেল্প করছে। এখানে 11 থেকে 10 কে অ্যাক্টিভেট করতে কি কি কোফ্যাক্টর লাগছে, ফার্স্টে লাগছে হচ্ছে ফসফোলিপিড, তারপর লাগছে হচ্ছে ক্যালসিয়াম, দেন লাগছে হচ্ছে ফ্যাক্টর 8। ঠিক আছে, তোমরা দেখেছো এখানে যে ফ্যাক্টর 8 এর কোথাও ইউজ হয়নি, ফ্যাক্টর 8 লাগছে। ফ্যাক্টর 8 নর্মাল ভাবে এলে হবে না, ফ্যাক্টর 8 নিজে প্রথমে অ্যাক্টিভেট হবে, ফ্যাক্টর 8A তৈরি করবে, তারপর সেই ফ্যাক্টর 8A কি করছে, ফ্যাক্টর 11 কে 11 না, এটা কি 9, ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেট করছে। নেক্সট কি হচ্ছে, এখানে যে কোফ্যাক্টর গুলো ইউজ হচ্ছে সেটা হচ্ছে ফসফোলিপিড, এখানেও ইউজ হচ্ছে, ক্যালসিয়াম ইউজ হচ্ছে, আর এখানে হচ্ছে ফ্যাক্টর 5 ইউজ হচ্ছে। ফ্যাক্টর 5 প্রথমে নিজেকে অ্যাক্টিভেট করবে, দেন সে হ্যাঁ আচ্ছা, এখানে একটা স্টেপ উল্টো পাল্টা হয়ে গেছে। না, ঠিকই তো আছে। হ্যাঁ, ফ্যাক্টর 9 এর পরেই আছে। ম্যাম ফ্যাক্টর 8 কে কে অ্যাক্টিভেট করছে? ফ্যাক্টর 8, হ্যাঁ আসছি, ওই জিনিসগুলো আসছে, লিঙ্ক করে করে পড়াবো। ঠিক আছে, এই যে থ্রোম্বিন দেখছো, সেই থ্রোম্বিন ফ্যাক্টর 8 কে অ্যাক্টিভেট করছে। এটা ভুল করে মুছে গেলাম। ফ্যাক্টর 9 কে কে অ্যাক্টিভেট, আচ্ছা দাঁড়াও, ম্যাম থ্রম্বিন তো অনেক পরে আসছে, তাহলে বুঝলাম না 8 কে কি করে অ্যাক্টিভেট করলো। হ্যাঁ আসছে, ওই জিনিসটা আসছে। দাঁড়াও, এখানে একটা স্টেপে কিছু ভুল হয়ে গেছে। ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হয়েছে, তারপর হচ্ছে ফ্যাক্টর 11 অ্যাক্টিভেট হলো, দেন হচ্ছে আচ্ছা এই স্টেপগুলো এখানে হবে না, এই স্টেপগুলো নিচের স্টেপে হবে, তাই জন্য আমার কনফিউশনটা হচ্ছিল। আমি একটা স্টেপ আগে আগে লিখে দিয়েছি। আচ্ছা, ফ্যাক্টর 11 এ হয়েছে, এখানে যে অ্যাক্টিভেশন করার জন্য লাগছে সেটা হচ্ছে Ca2+ লাগছে, Ca2+টা মিস হয়ে গেছিল মাঝে। নেক্সট যেটা আসছে, এখানে ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেট করার জন্য ফসফোলিপিড আসছে, Ca2+ আসছে, আর হচ্ছে ফ্যাক্টর 8 আসছে। ফ্যাক্টর 8 নিজেকে অ্যাক্টিভেট করছে, ফ্যাক্টর 8 এ পরিণত করছে, দেন ফ্যাক্টর 8 ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করছে। আসছি তোমার ওই থ্রোম্বিনের ব্যাপারটাই আসছি। ঠিক আছে, নেক্সট এখানে আসছে হচ্ছে, এখানেও ফসফোলিপিড লাগছে, Ca2+ লাগছে, আর হচ্ছে এখানে ফ্যাক্টর যেটা লাগছে সেটা হচ্ছে 5 থেকে 5 নিজে অ্যাক্টিভেট হচ্ছে, সেই 5 অ্যাক্টিভেট হওয়ার পর তৈরি করছে। প্রথম বিনের বেলাতে কি হচ্ছে, এখানে Ca2+ ফ্যাক্টর লাগছে। এবার দেখো 13 নাম্বার ফ্যাক্টর এখানে ইউজ হয়নি, 13 নাম্বার ফ্যাক্টর আসবে হচ্ছে এখানে, 13 নাম্বার ফ্যাক্টর ফাইব্রিনকে স্টেবল ফাইব্রিনে কনভার্ট করবে। 13 নাম্বার ফ্যাক্টর নিজে অ্যাক্টিভেট হবে, তারপর সেটা কনভার্ট করবে, আর এখানে Ca2+ও লাগছে। ফ্যাক্টর 7 এর ক্ষেত্রে কি হচ্ছে, ফসফোলিপিড লাগছে আর Ca2+ লাগছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কোফ্যাক্টর। এখানে আরো কিছু কিছু কোফ্যাক্টর আছে যেগুলো এই জিনিসগুলোকে অ্যাক্টিভেট করছে। ওটা হচ্ছে
এখানে অ্যাক্টিভেট করছে হচ্ছে থ্রোম্বিন। থ্রোম্বিন হচ্ছে ফ্যাক্টর 8 কে ফ্যাক্টর 8A তে কনভার্ট করছে। এখানেও 5 এর ক্ষেত্রেও থ্রোম্বিন আসছে। থ্রোম্বিন 5 কে 5A তে কনভার্ট করছে। ঠিক আছে, এবার থ্রোম্বিন কিভাবে আসছে? থ্রোম্বিন তো এখানে তৈরি হচ্ছে বলছো, ব্লাডের মধ্যে সবকিছুই সবসময় কিছু না কিছু পরিমাণ থাকে, তাই অ্যাক্টিভেট করার সময় এই জিনিসগুলো অলরেডি ব্লাডের মধ্যে প্রেজেন্ট থাকে। আর এই প্যাথওয়েটা একে অপরকে অ্যাক্টিভেট করতে করতে থাকে। তোমরা এখানে দেখো, এখানে আরো কিছু কিছু অ্যাক্টিভেশন হবে। যেমন কিছু কিছু সেল আছে যারা নিজেরাই নিজেদেরকে অ্যাক্টিভেট, সেল নয় সরি, কিছু কিছু ফ্যাক্টর আছে যারা নিজেরাই নিজেদের প্যাথওয়েকে অ্যাক্টিভেট করবে। যেমন এখানে দেখো যে এখানে কি হচ্ছে, ফ্যাক্টর 12 আছে। ফ্যাক্টর 12 এই প্রি কে কে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, নিজেই অ্যাক্টিভেট করছে প্রি কে কে, যাতে আরো বেশি পরিমাণে 12 হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যায়। ম্যাম প্রি কে কি? প্রি কে হচ্ছে, প্রি কে এর নামটা আমার ঠিক মনে পড়ছে না, একটু পরে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তোমরা যখন নোটসটা দেওয়া থাকবে তখন সেখানে পেয়ে যাবে। আমার এখন ঠিক মনে পড়ছে না, প্রি কে বলেই ম্যাক্সিমাম জায়গাতে আছে। আচ্ছা, ভিটামিন এটা হচ্ছে কোথায় কাজে লাগছে? হ্যাঁ, ভিটামিন কে। আচ্ছা, ভিটামিন কে যেগুলো আসছে এগুলোই প্রথম বিন তৈরি করতে হেল্প করছে। লিভারের মধ্যে এইসব জিনিসগুলো তৈরি হয়, তো সেখানে ভিটামিন কে ভূমিকা নাই। ঠিক আছে, প্রথম বিন ফাইব্রিনোজেন এগুলো তৈরি করতে কাজে লাগছে। আচ্ছা, এখানে যেগুলো মাঝে মাঝে যেগুলো নিজেদেরকে সেলফ অ্যাক্টিভেট করছে সেগুলো দেখে নাও। সেগুলো হচ্ছে 12A ফ্যাক্টর প্রি কে কে অ্যাক্টিভেট করছে। এখানে 7A কি করছে, এখানে 9A কে অ্যাক্টিভেট করছে। থ্রোম্বিনের কাজ তোমরা দেখলে, এখানে প্রেজেন্ট আছে, এখানে প্রেজেন্ট আছে। এই থ্রোম্বিন আবার এই একেও অ্যাক্টিভেট করছে, মানে ফ্যাক্টর 13 কেও অ্যাক্টিভেট করছে। ঠিক আছে, তাহলে দেখছো এই যে পুরো প্যাথওয়েটা একে অপরের উপর ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্সিটা কেন দেখাচ্ছে, যে জেনারেলি এই দুটো প্যাথওয়ে একসাথেই ক্যারি করা হয়। কারণ কি, এরকম হয় না যে শুধু ব্লাড ভেসেলের মধ্যে আঘাত হয়েছে বা শুধুমাত্র টিস্যু ড্যামেজ হয়েছে, এরকম টাইপের জিনিস তো হয় না। যখন হয় তখন দুটো একসাথেই মোটামুটি হয়। তো তাই জন্য এই দুটো প্যাথওয়ে একসাথেই মোটামুটি রান করে। তাই জন্য এখানে মাঝে মাঝে দেখছো যে এত কিছু জিনিস আছে যেগুলো একে অপরকে অ্যাক্টিভেট করছে। ঠিক আছে, ওদের বোঝা গেছে? নেক্সট যেটা দেখো সেটা হচ্ছে থিওরিতে কি লেখা আছে। দেখো কি বলছে এখানে, যে অন্তঃস্থ বা সাশ্রয় বা ইন্ট্রিনসিক প্যাথওয়েতে কি বলছে। ইন্ট্রিনসিক প্যাথওয়ে বলতে এখানে শুধুমাত্র এই প্যাথওয়ের কথা বলছে, মানে এদিক থেকে আসবে এতদূর অবধি। ঠিক আছে, বলছি ম্যাডাম, এই যে প্রথমের ফ্যাক্টর গুলো পরবর্তীকালে ওই যে এতে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে ধরুন মানে 12 থেকে 12A, এই এগুলো কি? এগুলো কিছু না, এগুলো আসলে আপনাদের বোঝাবার জন্য একটা প্রসেস তৈরি করা হয়েছে। 12 হচ্ছে ইনঅ্যাক্টিভ, 12A হচ্ছে অ্যাক্টিভ। 12 এরই অ্যাক্টিভ ফর্মকে অ্যাক্টিভ, যেহেতু এত বড় বড় এত লম্বা লম্বা স্টেপ আছে, তো এখানে যদি প্রত্যেকটার মধ্যে লেখা হয় যে অ্যাক্টিভেটেড 12A, অ্যাক্টিভেটেড 11A, তাহলে স্পেসটা অনেক বেশি লাগবে। তো এটা হচ্ছে জাস্ট অ্যাক্টিভেটেড ফর্ম অফ ওই ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যে অন্তঃস্থ, এখানে কি বলছে, আচ্ছা ইন্ট্রিনসিক প্যাথওয়েতে কি বলছে, যে প্রো এনজাইম প্রি কে এবং কোফ্যাক্টর এইচএম ডাব্লিউ কে এর সাহায্যে ফ্যাক্টর 12A তে পরিণত হয়, মানে 12 অ্যাক্টিভেটেড হয়ে পর 12A তে পরিণত হচ্ছে। তাহলে ফার্স্টে যে ফ্যাক্টরটা দেখলাম সেটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার 12 ছিল। তারপর কি বলছে, 12A নিজে নিজেই প্রি কে কে সক্রিয় করতে পারে। এখানে দেখো ফার্স্টে 12 ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়েছে, সেটা কি করছে, সেটা আবার নিজে নিজেই প্রি কে কে অ্যাক্টিভেট করতে পারছে। তোমাদের 11:30 বাজতে চললো? আচ্ছা ঠিক আছে। ফলে হচ্ছে কি হচ্ছে, যে 12A উৎপাদন আরো ত্বরান্বিত হয়। আচ্ছা, তার ফলে কি হচ্ছে, 12A আরো বেশি পরিমাণে তৈরি হচ্ছে। আচ্ছা, প্রি কে যে ফুল ফর্মটা যে জিজ্ঞেস করছিল সেটা হচ্ছে প্রি ক্যালিকেইন। একে ফ্রেচার ফ্যাক্টরও বলা হয়, দুটোই হচ্ছে এই প্রি কে এর নাম।
এক প্রকারের গ্লোবিউলিন প্রোটিন, এর মলিকুলার ওয়েট দেওয়া আছে যে 85,000, কাইনিন তন্ত্রের অংশবিশেষ। তারপর হচ্ছে এটি ফ্যাক্টর 12 কে সক্রিয় করে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফ্যাক্টর হচ্ছে 11 সক্রিয়করণে সাহায্য করে। ফ্যাক্টর 11 এখানে কি বলছে যে এইচএমডব্লিউ কে আলফা গ্লোবিন জাতীয় উপাদান, এর মলিকুলার ওয়েট হচ্ছে 1,20,000 ফ্যাক্টর 12 এবং 11 এর সক্রিয়করণের ফ্যাক্টর। এইসব জিনিসগুলো আগে তোমাদের সবকিছু দেখানো হয়েছে, ঠিক আছে। বিতে কি বলছে, এই দুটো ফ্যাক্টর এইচএমডব্লিউ কে অ্যান্ড প্রি কে এর উপস্থিতিতে 12A 11 কে অ্যাক্টিভেট করে দেয়, 11 কে 11A তে পরিণত করে। মানে 11 কে অ্যাক্টিভেট করার জন্য কোন তিনটে ফ্যাক্টর লাগছে, এইচএমডব্লিউ কে লাগছে, প্রি কে লাগছে, আর হচ্ছে 12A লাগছে। তারপর 11A কে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে 9 ফ্যাক্টরকে সক্রিয় করে 9A তে পরিণত করে। তারপর হচ্ছে 8 কি করছে, থ্রম্বিনের সহায়তায় 8A তে পরিণত হয়। 8 হচ্ছে থ্রম্বিন, তোমরা দেখিয়েছিলাম যে থ্রম্বিন 8 কে অ্যাক্টিভেট করছে। দেন হচ্ছে 9 ফ্যাক্টর কি করছে, 9 ফ্যাক্টর 7 ও ফসফোলিপিডের সাহায্যে ক্যালসিয়ামের উপস্থিতিতে কি করছে, 10 এবং 10A কে অ্যাক্টিভেট করছে। দেন কি আসছে, দেন হচ্ছে ফ্যাক্টর 5 থ্রম্বিন দ্বারা সক্রিয় হয়ে 5A তে পরিণত হচ্ছে। আর 10A ফ্যাক্টর 5A ফসফোলিপিড এবং ক্যালসিয়ামের উপস্থিতিতে প্রথম্বিনকে থ্রম্বিনে রূপান্তরিত করছে। তাহলে থ্রম্বিন পর্যন্ত ইন্ট্রিনসিক প্যাথওয়ে দেখা হলো। এই প্যাথওয়েটা এখানে বুকের মধ্যে দেওয়া আছে যে কোনো কিছু যদি হয়, ব্লাড ভেসেলের মধ্যে প্রবলেম মানে ইনজুরি হয়, তাহলে সেটা কি হচ্ছে, কোলাজেন তৈরি করছে। তারপর এই দুটো ফ্যাক্টর ইউজ হচ্ছে, প্রথমে 12 থেকে 12A হচ্ছে, তারপর 11 থেকে 11A হচ্ছে, ক্যালসিয়ামের সহায়তায় 9 থেকে 9A হচ্ছে। তারপর কি হচ্ছে, 10 থেকে 10A হচ্ছে, যেখানে মিডিলে দরকার পড়ছে হচ্ছে 8 এর অ্যাক্টিভেটেড ফর্ম, এখানে থ্রম্বিন কাজ করছে। 11 এর পর আসছে হচ্ছে 10 এর পর আসছে হচ্ছে, আচ্ছা 10 এর পর কিছু দেখায়নি। 10 এর পর হচ্ছে 5A তে এবং ক্যালসিয়াম এবং ফসফোলিপিডে পরিণত হচ্ছে, যেটা হচ্ছে প্রথম্বিনকে সক্রিয় করছে। মানে এই জিনিসগুলো প্রথম্বিনকে সক্রিয় করছে, যেটা তোমাদের পরবর্তী স্টেপে দেখাবে। তারপর কি বলছে, এক্সট্রিনসিক প্যাথওয়েতে কি বলছে, এক্সট্রিনসিক প্যাথওয়েতে বলছে যে এটি শুরু হয় কলার বিনষ্ট হওয়ার মাধ্যমে। যদি টিস্যু ইনজুরি হয় তাহলে সেই সময় এই এক্সট্রিনসিক প্যাথওয়ে তৈরি হবে। বিনষ্ট কলার টিস্যু থেকে টিস্যু ফ্যাক্টর এবং টিস্যু ফসফোলিপিড নিঃসৃত হয়। টিস্যু ফসফোলিপিডটা কি, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, ঠিক আছে। এবার টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর 7 কে সক্রিয় করে 7A তে পরিণত করে, দিয়ে 7A ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে কি করে, 10 কে সক্রিয় করে, দেন 10A তে পরিণত হয়। তোমরা সব স্টেপগুলো একসাথে দেখে নিয়েছো, এখানে সবগুলোকে ভেঙে 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 দেখিয়েছে। এটা এক্সট্রিনসিক প্যাথওয়ের প্রথম দিকের পার্টটা। কি হচ্ছে, টিস্যু ট্রমা হচ্ছে, দিয়ে তারপর এনজাইম তৈরি হচ্ছে, ফসফোলিপিড তৈরি হচ্ছে, থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হচ্ছে। ফার্স্টে কি হচ্ছে, 7 অ্যাক্টিভেট হচ্ছে, তারপর 7 অ্যাক্টিভেট হওয়ার পর ক্যালসিয়ামের সহায়তায় 10 কে অ্যাক্টিভেট করছে। 10 কে অ্যাক্টিভেট হওয়ার পর তারপর 5 অ্যাক্টিভেট হচ্ছে থ্রম্বিনের সহায়তায়, দিয়ে এই ফ্যাক্টরগুলো একসাথে মিলে প্রথম্বিন সক্রিয় রূপে কাজ করছে, ঠিক আছে। প্রথম্বিন সক্রিয় করার জন্য 10A 5A ক্যালসিয়াম ফসফোলিপিড দরকার পড়ে। এবার আবার আলাদা করে থ্রম্বিন আর প্রথম্বিনের অ্যাক্টিভেশনকে এখানে দেখিয়েছে। তো এখানে প্রথম্বিন কিভাবে সক্রিয় হচ্ছিল, 10A 5A ক্যালসিয়াম এবং ফসফোলিপিডের সহায়তায় এরা সক্রিয় করছিল হচ্ছে প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করছিল। এই যে প্রথম্বিন দেখছো, এই ফ্যাক্টরগুলো একে কিসে পরিণত করছে, থ্রম্বিনে পরিণত করছে। দেন হচ্ছে ফাইব্রিন। ম্যাম হ্যাঁ বলছিলাম এত ডিটেলস আচ্ছা, ডিটেলসে তোমরা দেখে রাখো, ঠিক আছে। আর ডিটেলসে না পড়লেও চলবে, তোমাদের ব্লাড ক্লটিং বলে একটা জিনিস ছিল বলে করে দিলাম। তোমরা এই জিনিসটা তোমাদের মুখস্থ করতে বেশি টাইম লাগবে না, আমি তোমাদের এখনই মুখস্থ করে দিচ্ছি।
ঠিক আছে। ম্যাডাম আপনি যে এই যে যেটা ছকটা যেটা করিয়েছেন এইটা করলেই হবে তো, মানে এর মধ্যে সবকিছু আছে তো? হ্যাঁ, এর মধ্যে সবকিছু আছে। এটা হচ্ছে ব্যাক স্টোরি, ঠিক আছে। এটা তোমাদের এই যে নোটস থেকে দিয়েছি, সেখানে প্রথমেই ইন্ট্রিনসিক প্যাথওয়ে এতদূর দেখিয়েছে, তারপর এক্সট্রিনসিক প্যাথওয়ে এতদূর দেখিয়েছে, তারপর আবার সোম বিনা অ্যাক্টিভেশন, প্রথম বিনা অ্যাক্টিভেশন দেখিয়েছে। এগুলো সব আলাদা আলাদা করে করে দেখিয়েছে। সব জিনিসের কানেকশন অনুযায়ী আমি এখানে একটা এই স্লাইডের মধ্যে করে দিয়েছি। এটা মুখস্থ করা বেশি কঠিন নয়, তোমাদের খুব ইজিলি আজকে মুখস্থ করে দেবো, ঠিক আছে। আজকে বলে দিচ্ছি কিভাবে ইজিলি তোমরা মুখস্থ করবা। আচ্ছা, নেক্সট ম্যাম বলছি পরীক্ষাতে এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন আসবে? এখান থেকে তোমাদের ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে, যেমন এখানে হচ্ছে এই ফ্যাক্টর 8টা দেখছো, এই ফ্যাক্টর 8টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফ্যাক্টর 8-এর অভাবে কি রোগ হয়, মানে ফ্যাক্টর 8 একটা বিশেষ ধরনের রোগকে হতে দেয় না, তো সেখানে কি রোগ হয় সেটা তোমাদের আসতে পারে, ঠিক আছে। এরকম ভাবে বিভিন্ন, শুধুমাত্র রোগ থেকে নয়, বিভিন্ন ধরনের তোমাদের এই যে ছকটা দেখাচ্ছি, কোথায় গেল, এই ছকটা করে নেবে। এই ছকটার মধ্যে আমি আরো কিছু ডিটেলস অ্যাড করে দেবো, তাহলে আর তোমাদের নেক্সট আর কিছু বেশি কিছু পড়া দরকার নেই। যেমন এখানে তোমাদের ফ্যাক্টরস গুলো কোথা থেকে আছে, 5 থেকে আছে, ঠিক আছে। 1 2 3 4 মিসিং আছে, তো 1 2 3 4 এখানেই আছে, এগুলোকে এখানে আমি মার্ক করে দেবো। তারপর তোমাদের ফ্যাক্টরস এর নাম মনে রাখাও বেশি কিছু কঠিন মনে হবে না। ঠিক আছে, আজকে ক্লটিংটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে, না হলে পরের দিন আবার মাঝখান থেকে শুরু করতে হলে প্রবলেম হবে। আজকে তোমরা একটু বেশি পড়ে নাও। কি বলছিলাম এখানে, ফাইব্রিন। আচ্ছা, এখানে ওই মেন জিনিসটাই বলছে যে ফাইব্রিন, যেগুলো আমি পড়েছি সেগুলো এখানে বারবার রিপিট হয়ে দেখাচ্ছে, তোমরা নিজেরা দেখে নেবে যে ফাইব্রিন থেকে কি হচ্ছে। ফাইব্রিনোজেন থেকে কি হচ্ছে, ফাইব্রিন তৈরি হচ্ছে। ফার্স্টে সেটা মোনোমার ফর্মে থাকছে, তারপর সেটা পলিমার করার জন্য কি হচ্ছে, ফ্যাক্টর 13 আসছে। ফ্যাক্টর 13কেও এই থ্রোম্বিন অ্যাক্টিভেট করছে, ঠিক আছে। সেখানে হচ্ছে স্টেবল ফাইব্রিন তৈরি করছে, ওই সেম জিনিসই বলছে এখানে। এবার আসছে হচ্ছে ফ্যাক্টরের নামগুলোতে। ফ্যাক্টরের নামগুলো তোমরা এখানেই মার্ক করে নাও। আচ্ছা, তোমরা এখানে 1 2 3 4 and 6 ফ্যাক্টরকে দেখতে পাচ্ছ না। পেছনের দিক থেকে শুরু করবে। পেছনের দিক থেকে এখানে কি দেখতে পাচ্ছ, ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেনকে বলা হয় হচ্ছে ফ্যাক্টর 1, ঠিক আছে। ফ্যাক্টর 2 কি, প্রথম বিন, এটা হচ্ছে ফ্যাক্টর 2, ঠিক আছে। ফ্যাক্টর 3 কি, এই থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিনকে ফ্যাক্টর 3 বলা হয়। আর ফ্যাক্টর 4 কি, এই যে Ca2+ দেখছো, ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামকে ফ্যাক্টর 4 বলা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে 4টে ফ্যাক্টর। নেক্সট সব ফ্যাক্টরগুলো আছে, কিন্তু তোমরা এখানে ফ্যাক্টর 6 দেখতে পাবে না। ফ্যাক্টর 6 এর ব্যাপারে এখনো সেরকম ভাবে কিছু জানা যায়নি। এটা অনুমান করা হয় যে এর মধ্যে আরেকটা ফ্যাক্টর ইনভলভ আছে, সেটা হচ্ছে ফ্যাক্টর 6, ঠিক আছে। এটা একটা কাল্পনিক ফ্যাক্টর। এবার তোমরা ফ্যাক্টরগুলোর মধ্যে আসো, যে কি বলছে এখানে এক একটা ফ্যাক্টরে। কি বলছে এখানে, যে ক্ষতস্থান থেকে নির্গত রক্ত ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় 3 থেকে 8 মিনিটের মধ্যে তারল্য হারিয়ে অর্ধকঠিন জেলির ন্যায় থকথকে অবস্থায় প্রাপ্ত হয়, তাকেই রক্ততঞ্চন বলা হয়। এবার রক্ততঞ্চনের দায়ী ফ্যাক্টরগুলো হচ্ছে 13টা ফ্যাক্টর আছে। ফ্যাক্টর 1 হচ্ছে ফাইব্রিনোজেন। এখানে বেশি কিছু দেওয়া নেই, তোমরা এগুলো পড়তে পারো, বেশি তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমাদের যে ফার্স্টে যে ছকটা দেখিয়েছিলাম, ওই ছক থেকেই তোমাদের সবকিছু হয়ে যাবে। এখানে এক্সট্রা করে মলিকুলার ওয়েটগুলো দেওয়া আছে, আর কোথা থেকে তৈরি হয়েছে সেই জিনিসগুলো দেওয়া আছে। ম্যাক্সিমাম জিনিস এই লিভার থেকেই তৈরি হয়, ঠিক আছে। মলিকুলার ওয়েট দেওয়া আছে, যকৃতে তৈরি হয়। রক্ততঞ্চনে ফাইব্রিনোজেন ফাইব্রিনে পরিণত হয়, ঠিক আছে। ফ্যাক্টর 2 হচ্ছে প্রথম বিন, দেওয়া আছে কি কাজ করে। ফ্যাক্টর 3 দেওয়া আছে, ফ্যাক্টর 3 হচ্ছে কি, থ্রোম্বোপ্লাস্টিন। আর ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম। এগুলোই মেন ফ্যাক্টর। এছাড়া মাঝে মাঝে অনেক ফ্যাক্টর তোমরা দেখতে পাবে, তোমরা যদি পারো তো নামগুলো মনে রাখতে চাইলে রাখতে পারো তোমাদের এক্সট্রা নলেজের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট সে। হ্যাঁ, মলিকুলার ওয়েট গুলো কি মনে রাখতে হবে? না না, এত মনে রাখতে পারবে না। মলিকুলার ওয়েট থেকে কোশ্চেন আসবে না, অত চিন্তা করতে হবে না। এখানে দেওয়া আছে, মনে রাখার দরকার নেই, ঠিক আছে, অত বেশি করার দরকার নেই।
তারপর দেখো এখানে ফ্যাক্টর 6 আছে। ফ্যাক্টর 6 এ বলছে কি এটাও প্রকল্পিত ফ্যাক্টর, এটা এখনো সেরকম ভাবে তৈরি হয়নি। ফ্যাক্টর 7, ফ্যাক্টর 7 এরও কিছু জিনিস দেওয়া আছে, এগুলো সব কি ওই প্রথম জাইনকে হচ্ছে অ্যাক্টিভেট করতে হেল্প করছে। ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8 মনে রাখবে, ফ্যাক্টর 8 থেকে কোশ্চেন আসে। ফ্যাক্টর 8 এ কি বলছে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের মধ্যে কি বলছে এখানে, যে হিমোফিলিক বলে এক ধরনের ডিজিজ হয়, সেই ডিজিজ হতে বাধা দেয় হচ্ছে ফ্যাক্টর 8। ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 দুটোই বাধা দেয়। হিমোফিলিক, কেউ কিছু বলছো? ম্যাডাম বলছিলাম যে ফ্যাক্টর 8টাকে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ বলে মনে হয়, হ্যাঁ এ, আর 9টাকে বি, আর 11টাকে সি বলে। হ্যাঁ, এটাকে এ বলা হয় কারণ কি এটা কি হচ্ছে যে এটা হচ্ছে হিমোফিলিয়া, সেটা ওই ওই প্রসঙ্গেই আসছি যে হিমোফিলিয়া যে রোগটা হয় সেটা হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে হিমোফিলিয়া এ, আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি। ঠিক আছে, এই হিমোফিলিয়া এ এর জন্য হচ্ছে ফ্যাক্টর 8 দায়ী, আর হিমোফিলিয়া বি এর জন্য ফ্যাক্টর 9 দায়ী। ঠিক আছে, এবার এই যে ফ্যাক্টরগুলোর নাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটা মনে রাখবে। ফ্যাক্টর 9 কে অনেক সময় ফ্যাক্টর 9 না দিয়ে ক্রিসমাস ফ্যাক্টর লিখে দেয়, তো এই ক্রিসমাস ফ্যাক্টরটাও মনে রাখবে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে এগুলো এই দুটোই হচ্ছে হিমোফিলিয়া যে রোগটা আছে সেই রোগটা হচ্ছে ইয়ে করে, লিখে দিই এখানে যে হিমোফিলিয়া রোগটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, দু রকমের হিমোফিলিয়া হয়, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এম এর জন্য, হিমোফিলিয়া এ এর জন্য হচ্ছে ফ্যাক্টর 8 রেসপন্সিবল, হিমোফিলিয়া বি এর জন্য হচ্ছে ফ্যাক্টর 9 রেসপন্সিবল। ফ্যাক্টর 8 কে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বলা হয় যেহেতু এটা হিমোফিলিয়া হয়ে দেয় না, আর ফ্যাক্টর 9 কে ক্রিসমাস ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফ্যাক্টর 10, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 12, ফ্যাক্টর 13। ফ্যাক্টর 13টা মনে রাখা ইজি, এটা মনে রাখবে যে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তোমরা এখানে এই প্রথমের যে কি বলে প্রথমের যেটা আমি বানিয়ে দিয়েছিলাম চারটা, ওখানে দেখবে যে ফাইব্রিনকে স্টেবিলাইজ করছে, তাই জন্য একে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে, বাকিগুলো যদি মনে রাখতে পারো তো পারবে, করবে। এখানে হচ্ছে ফ্যাক্টর 9, হগম্যান ফ্যাক্টরটা মাঝে মাঝে আসতে পারে, হগম্যান ফ্যাক্টরও করে দেবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের তাহলে এতদূর থাকুক। তোমরা যেভাবে এই জিনিসটা মনে রাখবে সেটা আমি এখানে একটু বলে দিই। মনে রাখা খুব একটা কঠিন নয়, ঠিক আছে, আমি আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা নিজেদের মাথার মধ্যে এই ছকটাকে বানিয়ে নেবে। তার আগে এটাকে একটা কপি করে নিই, নাই তো পরে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, যেভাবে মনে রাখবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তোমাদের 13টা ফ্যাক্টর আছে, 12 নাম্বার ফ্যাক্টর থেকে শুরু করবে। ফ্যাক্টর 12 প্রথমে অ্যাক্টিভেট হবে, 12 এর আগে কি হয় 11, ফ্যাক্টর 11 অ্যাক্টিভেট হবে। 10 নাম্বার ফ্যাক্টর থেকে দুটো প্যাথওয়ে মিক্স হয়ে যাবে, তাই জন্য 11 এর পর 10 নাম্বার ফ্যাক্টর দেবে না, সেখানে দেবে হচ্ছে 9 নাম্বার ফ্যাক্টর। 9 এর পর 10 নাম্বার ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করবে। 10 ফ্যাক্টর এই এক্সট্রিনসিক প্যাথওয়ে থেকেও অ্যাক্টিভেট হবে। 10 ফ্যাক্টরকে ইন্ট্রিনসিক প্যাথওয়ের মধ্যে ফ্যাক্টর 9 অ্যাক্টিভেট করছে, আর এক্সট্রিনসিক প্যাথওয়ের মধ্যে ফ্যাক্টর 7 অ্যাক্টিভেট করছে। এই জিনিসটা মনে রাখবে। নেক্সট তোমাদের জানা পাথওয়ে যে প্রথম বিন থেকে থ্রম্বিন তৈরি করছে, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি করছে, দিয়ে এখানে ফ্যাক্টর 12 এর কথা, আচ্ছা এই ফ্যাক্টরগুলো পরে আসছি, দিয়ে ফাইব্রিন থেকে স্টেবল ফাইবার তৈরি হচ্ছে। এবার মাঝে মাঝে যে ফ্যাক্টরগুলো ইউজ হচ্ছে সেই ফ্যাক্টরগুলো দেখো, সেই ফ্যাক্টরগুলো কি ইউজ হয়েছে।
9 থেকে 10-এ অ্যাক্টিভেট হওয়ার সময় ফ্যাক্টর 8 ইউজ হয়েছে। আর 10 থেকে প্রথম বিনকে অ্যাক্টিভেট করার সময় ফ্যাক্টর 5 ইউজ হয়েছে। আর ফ্যাক্টর 13 কখন ইউজ হয়েছে? যখন ফাইবার থেকে স্টেবল ফাইবার তৈরি হয়েছে তখন হচ্ছে ফ্যাক্টর 13 ইউজ হয়েছে। ব্যাস এইটুকুই আছে, আর কিছু নেই। এইটুকু তোমরা মনে রাখতে পারবে। আর মাঝে মাঝে কোন কোন স্টেপে এই যে ক্যালসিয়াম লাগছে সেগুলো দেখে নেবে। ক্যালসিয়াম আর এই যে লিপিডটা লাগছে ফসফোলিপিড, সেই লিপিডগুলো কোন কোন জায়গায় লাগে সেটা দেখে নেবে। মাঝে মাঝে কিছু জায়গায় এটা লিঙ্ক হচ্ছে দুটো প্যাথ হয়ে, যেমন হচ্ছে এখানে একটা লিঙ্ক হচ্ছে, সেটা হচ্ছে কি ফ্যাক্টর 7 অ্যাক্টিভেট করছে হচ্ছে ফ্যাক্টর 9-কে, মানে অ্যাক্টিভেট ফ্যাক্টর 7 অ্যাক্টিভেট করছে ফ্যাক্টর 9-কে। ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট করছে হচ্ছে প্রি-কে, আর থ্রোম্বিন অ্যাক্টিভেট করছে হচ্ছে তিনটে জায়গায় থ্রোম্বিন অ্যাক্টিভেট করছে। একটা হচ্ছে ফ্যাক্টর 13-কে অ্যাক্টিভেট করছে, এখানে আরেকটা ফ্যাক্টর 5-কে অ্যাক্টিভেট করছে, আর ফ্যাক্টর 8-কে অ্যাক্টিভেট করছে। তোমরা দুবার প্র্যাকটিস করে নেবে, তাইলে তোমাদের এটা মনে থেকে যাবে। ঠিক আছে? আর এই যে 1, 2, 3, 4 ফ্যাক্টর কোনগুলো সেগুলো মনে রাখার চেষ্টা করবে। পেছনের দিক থেকে শুরু করবে। প্রথমে ফাইব্রিনোজেন যাবে। ফাইব্রিনোজেন হচ্ছে ফ্যাক্টর 1, প্রথম বিন হচ্ছে ফ্যাক্টর 2, আর থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে ফ্যাক্টর 3, আর ক্যালসিয়াম হচ্ছে ফ্যাক্টর 4। ব্যাস, পারবে করতে? ম্যাম লাস্টে কি বললেন ওই 1 2 3 4 টা? 1 2 3 4 হচ্ছে 1 2 3 4 হচ্ছে তোমাদের এখানে 13টা ফ্যাক্টর দেখানো হয়েছে তো। এবার 13টা ফ্যাক্টর এখানে লেখা নেই। লেখা নেই বলতে 1 2 3 4 করে লেখা নেই। তো 1 2 3 4 ফ্যাক্টর মিসিং আছে। সেই ফ্যাক্টরগুলো এখানে তোমরা নাম ধরে ধরে আগে মুখস্থ করে নিয়েছিলে। এই যে ছোট যে প্যাথওয়েটা আমরা পড়ি নর্মালি, সেই প্যাথওয়েতে আছে। সেটা হচ্ছে পেছনের দিক থেকে তোমরা স্টার্ট করবে। সবার লাস্টে কি আসছে? ফাইব্রিনোজেন আসছে। এই ফাইব্রিনোজেন হচ্ছে ফ্যাক্টর 1। নেক্সট আসছে হচ্ছে প্রথম বিন হচ্ছে ফ্যাক্টর 2। তারপরে আসছে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে ফ্যাক্টর 3, আর এই ক্যালসিয়াম আসছে, এই ক্যালসিয়াম হচ্ছে ফ্যাক্টর 4। ঠিক আছে? তারপর ফ্যাক্টর 5 থেকে তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এখানে ফ্যাক্টর 5 আছে, আর ফ্যাক্টর 6, মানে সব ফ্যাক্টরগুলো তারপর ভেতরে ভেতরে প্রেজেন্ট আছে। ঠিক আছে?